তরুণার গায়ে হাত তুলেছে বলছে আছে। হ্যাঁসরামি ডামিট, সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ওয়াইফের গায়ে হাত তোলার সাহস কোথায় পাও? বলো, এই সাহস কে দিয়েছে তোমায়? রৌদ্র ভাই, আমি তুমি তো শিক্ষিত, তাহলে মানসিক অসুস্থতাকে পাগল বলে আখ্যায়িত হয় কিভাবে? সবচেয়ে বড় কথা, ওর গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? আমি এই রাইট কাউকে দেইনি যে যে সে এসে আমার ওয়াইফের গায়ে হাত তুলে যাবে। রৌদ্র ভাই, আসলে আমার তখন মাথা গরম ছিল। তার মধ্যে ও পানিতে চিনির জায়গায় লবণ দিয়ে এসেছিল, তাই রাগটা তখন ধরে রাখতে পারিনি। মাথা গরম হলে বলে ওকে মারবে? ওকে তুমি কি পেয়েছ যে মন চাইলে ওর মেরে দিলে? শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড তাকে সেই সম্মান দেওয়া তোমার কর্তব্য। যদি সম্মান না করতে পারো তাহলে এখানে আসার প্রয়োজন নেই তোমার। অ্যান্ড বাড়িতে এত কাজে লোক থাকার পরও আমার ওয়াইফকে দিয়ে এইসব করানোর মানে কি? ওকে কি তোমার সার্জেন্ট মনে হয়? জানো না ওর মানসিক অবস্থার কথা? তাহলে কোন আক্কেল ওকে দিয়ে তুমি কাজ করাও? লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, আমার কোনো জিনিসে হাত দেওয়ার আগে ভাববে কার জিনিসে দেখে হাত বাড়িয়েছ। আমার জিনিসে আমি বিন্দুমাত্র অন্য কারো স্পর্শ সহ্য করব না, সেখানে সে আমার অর্ধাঙ্গিনী। নেক্সট টাইম এমন কিছু করার দুঃসাহস করার আগে ভাববে তোমার হাত হাতের জায়গায় থাকবে কিনা। শিকদার বাড়ির বড় বউ পাগল খবরটা মুহূর্তের মধ্যে বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে সারা মহল্লায়। বিয়ে বাড়িতে উপস্থিত প্রতিটা লোকের মাঝে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিয়ের বাড়ির হই হুল্লোড়ের ভরা মুহূর্ত কেটে গিয়ে ফিস ফিসের শব্দ ভেসে আসছে। শিকদার বাড়ির বড় ছেলে রৌদ্রিকের আজ বিয়ে হওয়ার কথা ছিল এই বাড়ির বড় মেয়ে রূপা হোসাইনের সঙ্গে, কিন্তু তার বদলে বিয়ে হয়েছে এই বাড়ির মানসিকভাবে অসুস্থ মেয়ে তূর্ণার সাথে। ব্যাপারটা কিছুক্ষণ আগেই জানাজানি হয়েছে। যার বিয়ে হয়েছে সে কবুল বলেই নিজের গন্তব্যস্থলে চলে গিয়েছে। পড়ে রয়েছে শুধু তার পরিবার আর তার নববধূ। শিকদার বাড়ির সকলেরই অবস্থা থমথমে হয়ে আছে। কেউই এমনটা হবে আশা করেনি তারা। তারা কি করবে বুঝে উঠতে পারছেন না। এদিকে লুকমান হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া তাদের হাতে অন্য উপায় ছিল না। তার দুই মেয়ে আর এক ছেলে। রূপা ওনার বড় মেয়ে, আজকে তারই বিয়ে হওয়ার কথা ছিল এই আসরে। তবে ভাগ্যে আজ অন্য কিছু লেখা ছিল হয়তো, তাই সব কিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেছে মুহূর্তের মাঝেই। রাশেদুল শিকদারের রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। পাশ থেকে তার ভাই রশিদ শিকদার এগিয়ে এলেন। ভাইজান কি করবেন এবার? এই মেয়েকে বাড়িতে নিয়ে গেল, ভাবি তো মানবে না। জানেনই তুমি কেমন, তার উপর রোদ্রিকে জীবন নিয়ে কথা। এনাদের কি এমনি এমনি ছেড়ে দিবেন? রশিদ শিকদারের কথায় রাশেদুল শিকদার চিন্তায় পড়ে গেলেন বেশ। কি করবেন বুঝতে পারছে না। এদিকে রৌদ্রিকও এখানে উপস্থিত নেই। তার জীবনে এত বড় ঝড় বয়ে যাচ্ছে, অথচ সে নিজেই অনুপস্থিত। রাশেদুল লুকমান হোসেনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে ওঠে, আপনি এটা একদম ঠিক করেনি লোকমান সাহেব। আপনার মেয়ে যদি এই বিয়ে করবেই না, তাহলে এই বিয়ে দিতাম না। তারপরেও এতগুলো মানুষের সামনে অপমান না করলেও পারতেন। লুকমান হোসেনের মাথাটা আরো একটু নুইয়ে গেল। তারাও কেউই জানতো না যে রূপা এমনটা করে বসবে শেষ মুহূর্তে। বিয়ের জন্য এই মেয়েই সবচেয়ে খুশি ছিল, অথচ শেষ মুহূর্তে এসে এইভাবে সমাজের সামনে চুন কালি মাখিয়ে পালিয়ে গেল। লুকমান হোসেন অপরাধী কণ্ঠে বলেন, আমরাও জানতাম না এমন কিছু হবে। মেয়েটা হুট করে এমন কিছু করবে সেটা একবারও ভাবতেও পারিনি। ও এই বিয়েতে রাজি ছিল, হুট করে কি হলো জানি না। হুট করে হয়ে গেল সব। আর আপনারাও কিভাবে পারলেন অসুস্থ মেয়েটার সঙ্গে আমার ছেলেটার জীবন জুড়ে দিতে? সুস্থ থাকলে একটা কথা ছিল, তখন মেনে নিতে পারতাম, কিন্তু এখন বিষয়টা কেমন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমার ছেলে বিয়েটা মানবে কিনা জানি না। লোকমান হোসেন কি বলবেন ভেবে পেল না। নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে রূপা। রূপা পালিয়ে যাওয়ার খবরটা প্রথম জানতে পারে তূর্ণার সৎ মা সেলিমা খাতুন। মেয়ের এহেন কাণ্ডে বেশ কষ্ট পেয়েছে সেলিমা খাতুন আর লুকমান হোসেন। রূপার পালিয়ে যাওয়ার বিষয়টা কয়েকজন ছাড়া কেউই তখনও জানে না। এদিকে বরযাত্রীও এসে পড়েছে। তাদের সঙ্গে এত বড় পরিবারের মান সম্মানও জুড়ে রয়েছে। বিয়ের আগে বউ পালিয়ে গেছে, খবরটা ছড়াছড়ি হলে লুকমান হোসেন এই সমাজে টিকতে পারবে না।
এই সমাজের কাজই একটা কোনো খুঁত পেলে সেটা দ্বারা মানুষকে প্রতিনিয়ত বিষধর সাপের মতো ছোবল দিয়ে মেরে ফেলা। তাই বাধ্য হয়ে সকলের অগোচরে তুর্নাকে রূপার জায়গায় বসিয়ে দিয়েছে। কাবিন পড়ানোর আগ অবধি মাথায় এক হাত ঘোমটা থাকার কারণে কেউ জানতেই পারেনি রূপার জায়গায় তুর্নার স্থান হয়েছে সেখানে। লোকমান হোসেনের তখন একটি বারের জন্য মনে হয়নি রূপার জায়গায় তুর্নার বিয়ে হলে কি হতে পারে। বিয়ে হয়ে যাওয়ার পরই বরযাত্রী নতুন বউয়ের মুখ দেখার পর সারা অনুষ্ঠানে বউ পালিয়ে যাওয়ার খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। বউ অদল বদল হওয়া নিয়ে বরপক্ষ আর কনে পক্ষ বেশ তুলকালাম লেগে যায়। কেউই তুর্নাকে মেনে নিতে রাজি নয়। বিয়ে ঠিক হয়েছে একজনের সঙ্গে আর বিয়ে হয়ে গেল আরেকজনের সঙ্গে, এটা কেউই মেনে নেবে না। তার উপর মেয়ে যদি হয় এমন, তাহলে তো আরোই আগে নয়। তবে ধর্মীয়ভাবে ও আইনিভাবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার কারণে কারোর হাতেই কিছুই করার নেই। লোকমান হোসেন রাশেদুল শিকদার আর রশিদ শিকদারের সামনে হাত জোর করে অপরাধী স্বরে বলে ওঠে, দেখুন, আমরা যা করেছি সেটা ঠিক হয়নি জানি, কিন্তু এই মুহূর্তে এত কিছু ভাবার পরিস্থিতি ছিল না। যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। জানি এটা ঠিক নয়, তারপরও বাবা হিসেবে বলছি, আমার মেয়েটাকে ফেলে দিবেন না। এমনি ওকে এই সমাজ মেনে নেয়নি, তার উপরে যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে মেয়েটার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথাগুলো খুব স্বার্থপর মনে হচ্ছে, কিন্তু আজকে আপনার কাছে নিজের মেয়ের জন্য ভিক্ষা চাইছি, ওকে মেনে নিন। এমনি ওর চিকিৎসা চলছে, হয়তো একদিন স্বাভাবিক হয়ে যাবে আমাদের মতো। রাশেদুল শিকদার কি করবেন ভেবে পেলেন না। বিয়ের সকল কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাদের সকল আত্মীয় সহ ব্যবসায়িকদের বউ ভাতের আমন্ত্রণ জানানো হয়েছে। এমনিও নাক কাটা গেছে এমন আকস্মিক বিয়ের কারণে। এখন যদি বউ না নিয়ে ফেরা হয় তাহলে যতটুকু সম্মান আছে সেগুলোও ধুলোয় মিশে যাবে। শিকদার পরিবারে তেমন কিছু না হলেও এই পরিবারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। রাশেদুল শিকদার লোকমান হোসেনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলেন, আপনারা যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। বিয়েটা যেহেতু হয়েছে তাই এত তাড়াতাড়ি ছাড়াছাড়ি করাতে পারছি না। সবচেয়ে বড় কথা, জীবনটা আমার ছেলের। ও যদি আপনার মেয়েকে না চায় তাহলে আমাদের হাতের কিছুই থাকবে না। ছেলেটা আমার এমনি এই বিয়ে করতে চায়নি, পরিবারের চাপে পড়ে করেছে। আর এটাই যে কাল হয়ে দাঁড়াবে সেটা কল্পনা করিনি। দূরে ক্রন্দনরত অবস্থায় তুর্না বধূ বেশে বসে আছে। সকলেই তাকে নানা কথা বলতে ব্যস্ত। কেউ কেউ তো মুখের ওপর যা ইচ্ছে তাই শুনিয়ে চলে যাচ্ছে। তুর্নার কষ্টটা যেন দ্বিগুণ হয়ে এসেছে আজকে। বারবার পাগল শব্দটা তার কর্ণকুহরে বাদ্যযন্ত্রের শব্দের মতো বেজে উঠেছে। সে পাগল? হ্যাঁ, সে পাগল। আসলেই কি সে পাগল? ছোট থেকে পাগল শব্দটা শুনতে শুনতে বড় হয়ে উঠেছে সে। এই পাগল নামক শব্দটার জন্য জীবনে বাবা নামক মানুষটা কোনো দিন তার মাথায় স্নেহের স্পর্শ এঁকে দেয়নি, ভালোবেসে কাছে টেনে নেয়নি, আর না মায়া করে দুটো কথা বলেছে। আর আজকেও এই পাগল নামক শব্দটার কারণে এত তিক্ততার শিকার তাকে হতে হচ্ছে। হয়তো আজীবন এমনটাই চলবে। আজকে তার সৎ বোন রূপার বিয়ে ছিল, কিন্তু ভাগ্যক্রমে তার সঙ্গে জুড়ে গিয়েছে। সেলিমা খাতুন তো তাকে বলেছে তার পুতুলের মতো তারও বর হবে। কই, তার বরকে তো সে পেল না, উল্টো সকলেই তাকে কত কষ্ট দিয়ে যাচ্ছে। তুর্না এখনো নীরবে মাথা নুইয়ে এখনো অশ্রু বিসর্জন দিচ্ছে। জীবনে সব সময় সবাই তাকে দূরছাই করে আসছে। কেউ কোনো দিন তুর্নাকে বোঝার চেষ্টা করেনি, আর না দিয়েছে ভালোবাসা। জীবনে প্রথমবার লুকমান হোসেন তুর্নার মাথায় হাত রেখেছিল, তাও তাকে রূপার জায়গায় তাকে বসার জন্য। তুর্নার ছোট্ট মন সব সময়ই ভালোবাসা খুঁজে বেড়ায়। কেউ তাকে একটু ডাকুক, তার মাথায় হাত রাখুক, কেউ তাকে স্নেহ করুক, এই সবই তার চাওয়া। আচ্ছা, তুর্নার এইসব চাওয়া কি খুব বেশি দামি যে কেউ তাকে এইসব দেয় না? তাই বাবা যখন বলল তাকে বিয়ে করতে হবে, তুর্না অবুঝ শিশুর মতো রাজি হয়ে গেল। কারণ সে মাঝে মাঝেই পুতুল বিয়ে খেলে, আর আজকে পুতুলের জায়গায় শুধু সে বসবে। তাই খুশি মনেই সে সেজেছিল। প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিয়েছিল। কেউ তাকে কেন ভালোবাসে না?
সবাই কেন তাকে কষ্ট দেয়? সে কি কারো ভালোবাসা কোনোদিন পাবে না? এই সব ভাবছে নিজের মনে মনে তূর্ণা, আর কান্না করছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত্রি গভীর হয়ে এসেছে। আশেপাশে আর আগের মতো গিজগিজে মানুষ দেখা যাচ্ছে না। সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করছে, আর ভোর হওয়ার প্রহর গুনছে কখন সূর্য উঠবে। শিকদার বাড়ির সকলেরই উপস্থিতি ড্রয়িং রুমে। সকলের মুখশ্রীতে গাম্ভীর্যের ঠাসা। এক পাশে মাথা নিচু করে এখনো বসে আছে তূর্ণা। সকলেই এখন এখানে উপস্থিত। বউ অদল বদলের খবরটা জানার পর থেকেই ক্ষিপ্ত হয়ে আছে জবা শিকদার। নতুন বউকে বাড়িতে আনার পর থেকে সে কিছুতেই তূর্ণাকে ভেতরে প্রবেশ করতে দিবেন না। মেয়েটা যদি সুস্থ থাকতো তাহলে জবা শিকদারের কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে কাহিনী সম্পূর্ণ ভিন্ন। একটা পাগল মেয়ের সঙ্গে তার ছেলের জীবনটা এইভাবে জুড়ে যাবে, সেটা মা হিসেবে কি করে মেনে নেবে? রাশেদুল শিকদারের কারণে মেয়েটাকে বাড়ির ভিতরে আনা হয়েছে। জবা শিকদার একটু পর পর অগ্নি দৃষ্টিতে দূরে বসা তূর্ণাকে দেখছে। তার সহ্য হচ্ছে না তূর্ণাকে একদমই। সকলের নীরবতার প্রহর ভেঙে রাশেদুল শিকদার গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, জবা, মেয়েটাকে রদ্রিকের ঘরে রেখে আসো। হুট করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। আর রদ্রিক এই বিয়ে যদি না মানতে চায় তাহলে অন্য ব্যবস্থা নিব। তাই রদ্রিক কিছু না বলা অবধি ও এই বাড়িতে থাকবে। ও আর ওর যাতে কোনো সমস্যা না হয় সেটাও খেয়াল রাখবে। মেয়েটার মানসিকভাবে এমনি অসুস্থ। যদি এখন তোমরা সকলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করো, ওটা ওর মানসিক অবস্থার উপর আরো খারাপভাবে কাজ করবে। স্বামীর কথাগুলো শুনেই জবা শিকদার তেতে উঠলেন এবার। এতক্ষণ বহু কষ্ট করে রাগটাকে দমিয়ে রেখেছিলেন, এই ভেবে যে রাশেদুল শিকদার হয়তো কিছু একটা করবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে এই মেয়েকে তার ছেলেটার উপর গছিয়ে দিতে বলছে। জবা শিকদার তেতে উঠে বললেন, আমার ছেলের জীবন নিয়ে তোমরা সকলে এমনটা না করলেও পারতে। ছেলেটা আমার বহু কষ্টে এই বিয়ের জন্য রাজি হয়েছিল। এখন ভেবে সব ভুলে নতুন করে নিজের জীবনটা সাজাবে, কিন্তু তোমরা কি করলে? ওই পাগল মেয়েকে আমার ছেলের উপর চাপিয়ে দিচ্ছ। তোমরা মেনে নিলেও আমি এই মেয়েকে কিছুতেই মেনে নেব না। রাশেদুল শিকদার গাম্ভীর্যের ঠাসা নেত্রযুগল নিজের স্ত্রীর দিকে তাক করলেন। যতই হোক মায়ের মন, তাই কোনো মাই মেনে নেবে না এটা। কিন্তু পরিস্থিতির শিকারে তারা সকলেই বাধা পড়েছে। চাইলেই এখন সম্ভব নয়। হুট করে সবকিছু হয়ে গেলেও এই হুট করে হয়ে যাওয়া সবকিছু পরিবর্তন করা এত সহজ নয়। রাশেদুল শিকদার স্ত্রীর দিকে তাকিয়ে আবারও একই ভঙ্গিতে বলে, জবা, আমি তোমাকে এখন মেনে নিতে বলিনি, বলেছি ওকে রৌদ্রের ঘরে দিয়ে আসতে। রাত অনেক হয়েছে। রুমা, তুমি বরং ওকে নিয়ে যাও, ওর একটু খেয়াল রেখো। যত যাই হোক ভাগ্যক্রমে এই বাড়ির বউ সে। যতদিন আছে ওর যাতে অযত্ন না হয়, মানসিকভাবে অসুস্থ না, তাই ওর দিকটা তুমি দেখো। সকলে এবার ঘরে যাও, এত কিছু ভাবতে হবে না। কালকে বৌভাতের অনুষ্ঠান আছে, তাই ঘুমাতে যাও। সারাদিন অনেক ধকল গিয়েছে সবার উপর। বলেই তিনি উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জবা শিকদার অশ্রুসিক্ত চোখে স্বামীর যাওয়ার পানে চেয়ে থাকলেন। এরপর তীব্র ক্ষোভ নিয়ে তিনি এগিয়ে গেলেন তূর্ণার দিকে। তূর্ণা এমনিই এসবে ভয় পেয়ে আছে, তার উপর জবা শিকদারকে একটু বেশি ভয় লাগছে তার। জবা শিকদার তূর্ণার হাতের কবজি শক্তভাবে আঁকড়ে ধরে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলতে থাকে, পাগল কোথাকার! আমার ছেলেটার জীবন শেষ করার জন্য এসেছিস, আমার পরিবারের মাথাটাও গিলে খেয়েছিস। তোকে ছাড়বো না, পাগল কোথাকার, ছাড়বো না আমি। বলেই সজোরে তূর্ণার নরম গালে চর বসিয়ে দিলেন। হুট করে এমনটা করায় তূর্ণা সহ রুমা শিকদার অবাক হয়েছেন। এত কিছু আশা করেনি কেউই। রুমা শিকদার ছুটে এসে তূর্ণাকে আগলে নিলেন। জবা শিকদার রাগে হিস হিস করতে করতে বলে, তোকে আমি কিছুতেই মেনে নিব না। আজ হোক বা কাল এই বাড়ি থেকে বের করবই। কথাটুকু বলেই রাগে উপরের দিকে চলে যায়। সারা ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা গ্রাস করে নিল। তূর্ণা হেঁচকি তুলে কান্না করছে। এতক্ষণের বোবা কান্নাটা শব্দ আকারে ঝরছে।
রুমা শিকদারের মায়া হলো বেশ। তিনি তূর্ণার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, কিছু মনে করিও না, উনি অনেক ভালো, এখন একটু রেগে আছে, রাগ কমলে তোমাকে আদর করে দিবে। এতক্ষণে তূর্ণা হয়তো কারো কাছ থেকে এত নরম স্বর শুনতে পেল। অশ্রুসিক্ত চোখে রুমা শিকদারের দিকে তাকিয়ে বলে, আমি তো ইচ্ছে করে পাগল হইনি, আল্লাহ আমাকে পাগল বানিয়েছে। সবাই আমাকে কষ্ট দেয়, কেন আমায় ভালোবাসে না কেউ? তূর্ণার কথা শুনে বেশ মায়া হলো রুমা শিকদারের। তার কোনো সন্তান নেই, সে কোনোদিন মা হতে পারবে না। তূর্ণাকে দেখে কেন জানি তার খুব মায়া লাগলো। ইচ্ছে করলো মেয়েটাকে নিজের সাথে রাখতে। রুমা শিকদার তূর্ণার মাথায় স্নেহের স্পর্শ এঁকে দিয়ে বলে, সবাই ভালোবাসবে তোমায়, একটু অপেক্ষা করো, এখানের সবাই অনেক ভালো, কান্না করে না, চলো রুমে দিয়ে আসি তোমায়। বলেই তূর্ণাকে নিয়ে রৌদ্রিকের রুমের দিকে পা বাড়ায়। ফর্সা গালটা লালচে হয়ে আছে। তূর্ণার গায়ে কম্পন বয়ে যাচ্ছে। ভীষণ রকমে মাথায় যন্ত্রণা হচ্ছে তার। সবাই তাকে এইভাবেই দুর্ছাই করে। হয়তো এটাই তার নিয়তি ছিল, যার জন্য এমনটাই হয়ে আসছে জন্মের পর থেকে। জন্মের পর না মায়ের ভালোবাসা পেয়েছে আর না বাবার। মা নামক মানুষটা কেমন এটা আজ অব্দি জানা নেই তার। মায়ের গায়ের গন্ধ কেমন হয় সেটাও জানে না সে। তূর্ণাকে ঘরে বসিয়ে রুমা শিকদার চলে আসে। তূর্ণা চুপচাপ বিশাল বড় বেডের উপর বসে আছে। মাঝে মাঝে দৃষ্টি ঘুরিয়ে রুমটা দেখে নিল। এত বড় রুমে এর আগে কোনো দিন সে আসেনি। বাড়িতে তার জন্য রান্নাঘরের পাশে থাকা সবচেয়ে ছোট্ট রুমটা ছিল তার রুম বললেও ভুল হবে। ওখানে বাসার যাবতীয় পুরনো জিনিসপত্র রাখে। সেখানে ছোট একটা খাটে তার স্থান হয়েছিল। বাবা নামক মানুষটা কোনো দিন এই নিয়ে কিছুই বলেনি। সারা দিনের এত এত ধকল গিয়েছে, তার উপর টানা কয়েক ঘন্টা যাবৎ কান্নার ফলে ভীষণ রকমের মাথায় যন্ত্রণা হচ্ছে এখন। চোখ দুটো খুলে আসবে এমনটা মনে হচ্ছে। তূর্ণা হাত দিয়ে মাথাটা চেপে ধরল। এই যন্ত্রণা তাকে রোজই সহ্য করতে হয়, তবে আজকের পরিমাণটা সবচেয়ে বেশি। মনে হচ্ছে তূর্ণার সমগ্র পৃথিবী ঘুরছে। হুট করেই নাক দিয়ে গলগল করে গরম জাতীয় কিছু গড়িয়ে অষ্টপুটে এসে নামলো। তূর্ণা হাত ছোঁয়াতেই দেখতে পেল রক্ত। তূর্ণার ছোট্ট মস্তিষ্ক আর নিতে পারল না এত এত মানসিক যন্ত্রণা। যখন মানসিকভাবে বেশি চাপ পড়ে তখন এমনটা হয় তূর্ণার সঙ্গে। আর এখন এমনটাই হলো। দুর্বল শরীরটা নেতিয়ে পড়ল। আঁখি পল্লব জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাচ্চার কান্নার স্বরে পিটপিট করে চোখ খুলে উঠে বসলো তূর্ণা। মাথা ব্যথার কারণে চোখ দুটো মেলতে বেশ কষ্ট হচ্ছে। হালকা চোখ মেলে সামনে তাকাতেই সব কিছু কেমন অস্পষ্ট দেখালো। অস্পষ্ট ভাবেই শুধু এতটুকু দেখতে পেল, একজন লোক একটা বাচ্চাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। কিছু সময় অতিবাহিত হতেই তূর্ণা সম্পূর্ণ চোখ মেলে তাকাতেই চোখের সামনে এক সুদর্শন পুরুষকে দেখতে পেল। কোলে একটা ফুটফুটে বাচ্চা, ঠোঁট উঠিয়ে লোকটার কোলে কান্না করছে। তূর্ণার কিছু বোধগম্য হলো না এই মুহূর্তে। সে শুধু চেয়ে রইল সেদিকে। কিছু সময় যেতেই বাচ্চাটার কান্নার স্বর আর শোনা গেল না। কেমন নিস্তব্ধতা ঘিরে গেল গোটা রুম জুড়ে। তূর্ণা এতক্ষণ ধরে শুধু চেয়েই আছে। সে বুঝলো না লোকটা কে। হুট করেই লোকটার তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে তাক করতেই তূর্ণা কেঁপে উঠল খানিকটা। কি ভয়ঙ্কর চাহনি তার! এগিয়ে এলো বিছানার কাছে। তূর্ণা দৃষ্টি সীমানা জোড়া লোকটাকে দেখতে ব্যস্ত। লোকটার তীক্ষ্ণ নয়নযুগল দুটি এমনই প্রখর যে মনে হচ্ছে বহু অজানা উপাখ্যান আর নীরব ঝড় সেখানে ঘুমিয়ে আছে। লোকটার সুগঠিত দেহাবয়বটি শিল্পীর নিপুণ ছেনি স্পর্শে গড়া কোনো জীবন্ত ভাস্কর্য। প্রশস্ত কাঁধ, দৃঢ় চোয়াল আর গম্ভীর উপস্থিতি তাকে সাধারণ পুরুষদের ভিড় থেকে অনায়াসই আলাদা করে তোলে। তূর্ণা দৃষ্টি সরিয়ে নিল। হুট করেই সামনে থাকা লোকটার গাম্ভীর্যের ঠাসা কণ্ঠস্বর ভেসে এলো। এক পাশে সরে বসো। লোকটা কথাটুকু বলল নাকি আদেশ করলো জানা নেই তূর্ণার, তবে নীরবে লোকটার কথা মেনে নিল সে। আস্তে করে সরে বসলো কিছুটা দূরে। লোকটা আস্তে করে বাচ্চাটাকে শুইয়ে দিল। তূর্ণা বাচ্চাটাকে এখন নিয়ে দেখলো, কি মিষ্টি দেখতে বাচ্চাটা। তূর্ণার ইচ্ছে জাগলো হাত বাড়িয়ে পুতুলের মতো বাচ্চাটাকে কোলে নিতে। বাসায় তার পুরাতন একটা এমনই পুতুল আছে।
হয়তো পুতুলের চেয়েও নিদ্রায় মগ্ন বাচ্চাটা বেশি সুন্দর নিঃসন্দেহে। তূর্ণা অবাক নেত্র মেলে শুধু চেয়ে রইল বাচ্চাটার দিকে। লোকটা ভালোভাবে বাচ্চাকে শুইয়ে দিয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে তার দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। তূর্ণা আবারও কেঁপে উঠল খানিকটা। রৌদ্রিক তূর্ণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। নাম কি? তূর্ণা কি জবাব দিবে বুঝল না। আমতা আমতা করে সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে ঢোকিলে নিল। তূর্ণাকে চুপ থাকতে দেখে রৌদ্রিক আবারও হালকা ধমকের স্বরে জিজ্ঞেস করে ওঠে। নাম কি তোমার মেয়ে? তূর্ণা এবার ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে। তৃণা। তোমার নাম রিপা নাকি রূপা কে যেন ছিল? তাহলে তোর না বলছো কেন? কিছুটা ধমকের স্বরে বলে। রূপা তো আমার বড় আপু। আমি তো তৃণা, সবাই তৃণা পাগলি বলে ডাকে। আচ্ছা, আপনি কি আমার বর হন? সবাই বলেছে আমার নাকি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। আপনি কি আমার বর হন? এতক্ষণে তূর্ণা হয়তো ভালোভাবে কথা বলল। কথাগুলো বেশ ভয়ে ভয়েই বলেছে সে। সামনে থাকা মানুষটাকে বেশ ভয় লাগছে তার। কেমন করে তাকিয়ে আছে। এদিকে তূর্ণার কথা শুনে রৌদ্রিককে ভ্রুযুগল কুঁচকিয়ে আসে। সামনে থাকা মেয়েটার কথাগুলো অন্যরকম শোনালো, কেমন বাচ্চা টাইপ। এতক্ষণে তূর্ণা হয়তো ভালোভাবে কথা বলল। কথাগুলো বেশ ভয়ে ভয়েই বলেছে সে। সামনে থাকা মানুষটাকে বেশ ভয় লাগছে তার। কেমন করে তাকিয়ে আছে। এদিকে তূর্ণার কথা শুনে রৌদ্রিককে ভ্রুযুগল কুঁচকিয়ে আসে। সামনে থাকা মেয়েটার কথাগুলো অন্যরকম শোনালো, কেমন বাচ্চা টাইপ। রৌদ্রিক না রূপা নামক মেয়েটার সঙ্গে দেখা করেছে, আর না তার পরিবারের সঙ্গে। সে শুধু তার মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছিল বহুদিন পর। দ্বিতীয়বারের মতো নিজের জীবনে কাউকে টেনে আনার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার। রৌদ্রিক তূর্ণাকে ভালোভাবে খেয়াল করলো। মেয়েটা তার থেকে বয়সে বেশ ছোট হবে। বেশ বললে ভুল হবে, অনেকটাই ছোট তার থেকে। কিন্তু তার থেকে বড় কথা, রূপা নামক মেয়ের জায়গায় এই মেয়ে কি করে? রৌদ্রিক আবারও গম্ভীর গলায় সামনে থাকা হাঁসফাঁস করতে থাকা তূর্ণার দিকে প্রশ্ন ছুড়ে মারল। তোমার বড় অপুর জায়গায় তুমি কেন? আর আমি তোমার বর, এটা কে বললো? তূর্ণা আর চোখে রৌদ্রিককে দেখে নিয়ে আমতা আমতা করে বলে ওঠে। রূপা আপু তো পালিয়েছে, তার পুতুল বরের সঙ্গে পালিয়ে গেছে। তাই তো তোমার মতো বর পেলাম আমি। তোমার এত নরম বিছনাও শুতে পারলাম প্রথমবার। না হলে ওই শক্ত বিছনায় ঘুমাতে আমার অনেক কষ্ট হতো, রাতে অনেক ঠান্ডা লাগতো। তূর্ণার কথায় রৌদ্রিকের কপালে ভাঁজ পড়ল। তার মানে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গে তার বিয়েই হয়নি, এই মেয়েটার সঙ্গে হয়েছে। কিছু একটা ভাবতেই রৌদ্রিকের চোয়াল শক্ত হয়ে গেল। নেত্রযুগল ভয়ানকভাবে লালচে আবরণে ভরাট হয়ে উঠল। রৌদ্রিক গোল গাল আকৃতির তূর্ণার দিকে চাইল। তূর্ণা আহামরি কোনো সুন্দরী নারী নয়, তবে তাকে অসুন্দরের কাতারে ফেলানো যায় না। ছিমছাম শরীরের হলদেটে ফর্সা গড়নের, আঁখি জোড়া ডাগর ডাগর, কেমন মায়া জড়িয়ে আছে। ডাগর ডাগর আঁখি পল্লব জুড়ে ঢেউ খেলানো ভাবে কাজল লেপটে আছে। এছাড়া কৃত্রিম কোনো সাজসজ্জা নেই। থুতনির দিকের বাঁ দিকের নিচ বরাবর লালচে একখানা তিল, যার জন্য দেখতে আরো মায়াবী লাগছে মেয়েটাকে। তবে এই মুহূর্তেই রৌদ্রিকের কাছে এইসব ফিকে লাগলো। এই জায়গায় রূপা নামক মেয়েটা থাকলেও এমনই লাগতো তার। তার ভিতরকার কোনো অনুভূতির দেখা মিলল না। কয়েক বছর যাবৎ এই অনুভূতির দরজাটা সে বন্ধ করে দিয়েছে, যার কারণে আজকে এই লাবণ্যময়ী নারীকে দেখে তার অন্তঃকরণে নতুন অনুভূতির ঢেউ খেয়ে গেল না। তূর্ণাকে এই মুহূর্তে অসহ্য লাগলো, নাকি অন্য কিছু জানা নেই তার। এই মেয়ে জায়গায় ওর বোন হলেও একই অনুভূতি কাজ করতো তার। তূর্ণা ঘুমন্ত বাচ্চাটির দিকে তাকিয়ে হুট করে বলে ওঠে। আচ্ছা বর, আচ্ছা বর, এই পুতুলটা কি তোমার? আমাকে কি এই পুতুলটাকে একটু নিতে দিবা? সত্যি বলছি, একটুও ব্যথা দিব না। ওকে একটু আমার কাছে দিবে? তূর্ণার কথাগুলো সাধারণ মানুষের মতো বলে মনে হলো না আবারও। রৌদ্রিক ঠিক বুঝতে পারছে না সে যেটা ভাবছে সেটা কি ঠিক। এইভাবে কারোর সম্পর্কে না জেনে তাকে মানসিক রোগী ভাবাটা ঠিক না। তবে তূর্ণার এতক্ষণে আচরণ আর কথাবার্তা সেটাই ইঙ্গিত করছে। তারপরও নিজের মধ্যে থাকা ভাবনাগুলোকে ধামাচাপা দিয়ে গম্ভীর কণ্ঠে বলে। হুম,
ও আমার পুতুল, আমার জান। এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে কোলে নিও। রৌদ্রিকের কথা শুনেই তূর্ণার মুখশ্রী চকচক করে উঠল। ওষ্ঠপুটে চওড়া হাসির রেখা ফুটে উঠল মুহূর্তেই। এর আগে কোনোদিনও সে বাচ্চা কোলে নেয়নি। পাগল বলে কেউ তার কোলে বাচ্চা দিতে ভয় পেত, যদি হুট করে আঘাত করে বসে এই ভয়ে। তবে আজকে কেউ তাকে বারণ করছে না। এই বাড়িতে আসার পর থেকে এই বর নামক মানুষটাই হয়তো তূর্ণার সঙ্গে ভালোভাবে কথা বলছে। হ্যাঁ, লোকটা একটু গম্ভীর, কেমন কেমন করে কথা বলছে, যার জন্য ভয়ও লাগছে তার। তবে তার থেকে বেশি ভালো লাগছে রৌদ্রিক শান্ত চোখে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখ পানে চেয়ে রইল খানিকটা সময় নিয়ে। মানুষ সামাজিক জীব, তাই এদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে বাস করতে হয়। বিশেষ করে সেটা যদি হয় পুরুষ, তাহলে হয়তো আরো আগে একাকিত্ব জীবন পার করতে দেওয়া চলবেই না। সেখানে তো রৌদ্রিকের অর্ধেক জীবন পড়ে আছে। বর্তমান রৌদ্রিকের জীবন বলতে তার মেয়ে রোদেলা। মেয়ের জন্মের 2 মাস থেকে নিজ হাতে বড় করেছে। জীবনটা যতটা সহজ দেখায়, আসলে জীবনটা ততটাও সহজ নয়। দুধের শিশুকে একা মা ছাড়া সামলানো কতটা কষ্টসাধ্য, সেটা হয়তো রৌদ্রিক খুব ভালো করে বুঝেছে। তবে নিয়তি হয়তো চেয়েছিলই এমনটা, তাই ওইটুকু বাচ্চাকে ঘিরেই রৌদ্রিকের সমগ্র জীবনটা জুড়ে আছে। রৌদ্রিক তূর্ণার দিকে তাকিয়ে আদেশের সুরে বলে, যাও, এসব পাল্টে একপাশে শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে। রৌদ্রিকের কথায় তূর্ণা অবাক হলো বেশ। সে বিস্মিত নয়নে রৌদ্রিকের দিকে চেয়ে বলল, সত্যি তুমি আমাকে ওই খাটে শুতে দিবা? আমাকে বকবেও না, মারবেও না? কেন, এর আগে খাটে ঘুমাওনি তুমি? ঘুমিয়েছি তো, কিন্তু ওটা অনেক ছোট আর শক্ত। একবার রূপা আপুর খাটে বসেছিলাম, জানো বর, রূপা আপু অনেক জোরে জোরে মেরেছিল, পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। শেষের কথাটা একটু ভয়ে ভয়ে বলল তূর্ণা। এদিকে রৌদ্রিক বেশ অবাকই হলো। খাটে বসার জন্যও কি কেউ মারে? রৌদ্রিক বুঝলো না হুট করে কার সঙ্গে তার জীবন জুড়ে গেল। আর তূর্ণার এতক্ষণের কথা শুনে যা বুঝলো, মেয়েটার উপর ওর বাড়ির সকলেই অত্যাচার করত। এই সব বিষয়ে মাথা ঘামাতে চাচ্ছে না, তবুও ঘুরে ফিরে এই প্রসঙ্গই তার মস্তিষ্কে ফিরে আসছে। আজ থেকে কেউ মারবে না তোমায়। যাও, ফ্রেশ হয়ে আসো। তূর্ণা ভদ্র বাচ্চার মতো উঠে দাঁড়ালো, এদিক ওদিক চোখ ঘোরালো। তার কাছে তো জামা নেই, এখন কি পরবে সে? তার বরকে বলবে এই কথা? আবার ভাবলো যদি বকা দেয় তাকে। তাই ঠায় দাঁড়িয়ে রইল রুমের মাঝ বরাবর। এদিকে রৌদ্রিক হাতের ঘড়ি খুলে সামনে তাকাতেই তূর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। দাঁড়িয়ে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে আসো। শেষের কথাটুকু হালকা ধমকের স্বরে বলল। তূর্ণা কেঁপে উঠল খানিকটা। সে কি বলবে এবার? হাত কচলাতে শুরু করলো। ভয় লাগছে, যদি লোকটা তা রেগে যায় তখন। রৌদ্রিক হয়তো এতক্ষণে বিষয়টা বুঝতে সক্ষম হলো। সে নিজের আলমারির কাছে গিয়ে কিছু সময় গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার এনে তূর্ণার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, যাও, পাল্টে আসো। সকালে জামার ব্যবস্থা করে দেব। তূর্ণা ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে চলে গেল। রৌদ্রিক সেদিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। বিয়ের পরই তার সার্জারি ছিল। পেশায় সে একজন সার্জন। পারিবারিক ব্যবসা থাকার পরও নিজের সার্জন হওয়ার ইচ্ছেটাকে গুরুত্ব দিয়েছে, যার বদৌলতে আজকে একজন সফল সার্জন সে। কিছু সময় পর বাথরুম থেকে তূর্ণা চিৎকার দিয়ে আধভেজা অবস্থায় বেরিয়ে আসে। মেয়েটা বেশ ভয় পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তূর্ণা আতঙ্কিত গলায় বলে ওঠে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছাদ ভেঙে গেছে তো। কেমন করে বৃষ্টি পড়ছে বর? রৌদ্রিক একবার বাথরুমের দিকে তাকালো। ভিতরে শাওয়ার অন করা, যার কারণে পানি পড়ছে। রৌদ্রিক এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করলো না, তাই চুপচাপ টাওয়ালটা তূর্ণার কাছে এগিয়ে দিয়ে বলে, ওটা বৃষ্টি না, ওটা ঝর্ণা। যাও, মাথা মুছে একপাশে শুয়ে পড়ো। তূর্ণা ভয়ে ভয়ে মেনে নিল পুরোটা। চুপচাপ রোদেলার পাশে শুয়ে পড়ল। বাচ্চাটার দিকে কিছু সময় তাকিয়ে রইল। এই জীবন্ত পুতুলটা ঘুম ভাঙলে সে কোলে নিবে। ইস, কি খুশি লাগছে তার। রাত্রির কৃষ্ণবর্ণ সরে গিয়ে ধরণীতে নব দিনের সূচনা হয়েছে। আবারও পক্ষীরাজরা আবারও আপন নীড় থেকে বের হয়ে দূর মুক্ত আকাশে ডানা মেলছে।
দরজায় টোকার শব্দে রৌদ্রিকের ঘুম ছুটে যায়। কোনো রকমের সোফা থেকে উঠে এক নজর বিছানার উপর ঘুমিয়ে থাকা রোদেলাকে দেখে নিল। তারপর নজর গেল পাশেই গুটিসুটি ভাবে নিদ্রায় মগ্ন তুর্নার দিকে। মেয়েটা একেবারে বিছানার শেষ ভাগে শুয়ে আছে। রৌদ্রিক আর কিছু ভাবল না, সোজা দরজা খুলে দিল। দরজা খুলতেই জবা শিকদারকে দেখতে পেলেন। জবা শিকদার নিজের ছেলেকে দেখা মাত্রই ভেজা গলায় বলে ওঠে, বাপরে, মাকে মাফ করিস। তোর ভালো করতে গিয়ে এমনটা হবে ভাবিনি। তুই চিন্তা করিস না, ওই পাগল মেয়ের সঙ্গে তোর ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দেবো। কথাগুলো বলতে বলতে তার নজরে এলো বিছানার উপর ঘুমিয়ে থাকা তুর্নার উপর। ভালো করে চোখ বুলিয়ে সোফায় আলাদা ব্ল্যাঙ্কেট দেখতে পান, যেটা দেখে তিনি বুঝে যান তার ছেলে সারা রাত ওই সোফায় শুয়েছিল। যেটা দেখে তুর্নার উপর রাগটা তার বেড়ে গেল তরতর করে। রৌদ্রিক হয়তো জবা শিকদারের মনোভাব বুঝতে পারল, তাই জবা শিকদার এগিয়ে যাওয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে ঘুম জড়ানো শান্ত কণ্ঠে বলে, মা, এমন কিছু করো না। তুমি যা চেয়েছ সেটাই করেছি আমি। তার বড় হিসেবের মানে কি? কে বলেছে এমনটা চেয়েছি? আমি তো কোনো পাগলকে আমার ছেলের বউ হিসেবে চাইনি। তোর তো ওই রূপার সাথে বিয়ে হওয়ার কথা। কথা ছিল মা, সেটা হয়নি। আর মেয়েটাকে মেবি ওর ফ্যামিলি সেভাবে টেক কেয়ার করতো না, তাই তুমি ওর সাথে খারাপ কিছু করিও না। জবা শিকদার ছেলের কথায় অবাক হলেন। তার ছেলে কি এই মেয়েকে মেনে নিয়েছে? রুদ্রিক, তুই কি ওকে মেনে নিয়েছিস? রৌদ্রিক একবার ঘুমন্ত তুর্নাকে দেখে নিল। সে আসলে কি চাচ্ছে সেটা সে নিজেও জানে না, শুধু এতটুকুই জানে মেয়েটাকে এখন বিরক্তি কিংবা মানসিকভাবে আরো অশান্তির সৃষ্টি না করা। রৌদ্রিক তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, জানি না মা, মেনে নিয়েছি নাকি না। তবে ও আর রোদেলার মধ্যে এখন পার্থক্য নেই। রাতে বুঝতেছিলাম কিছু একটা আছে। তোমার কথাই শিওর হলাম। কি বলছিস এসব? তুই তুই ওই মেয়েকে ডিভোর্স দিবি? তোকে আর রোদেলাকে সামলানোর জন্যই একটা বৌমা চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে নিজে তো পাগল, তোদের আর কি সামলাবে? দিগন্ত জুড়ে রোদ্দুরেরা খিলখিল করে হেসে উঠছে। দিগন্ত জুড়ে দুই একটা পক্ষীরাজের দেখা মিলছে। শিকদার বাড়ির আমেজে মেতে উঠেছে সকাল থেকেই। সকাল হতে না হতেই মহল্লার মানুষজন ভিড় করে ফেলেছে এই বাড়ির নতুন বউকে দেখার জন্য। সকলের মাঝেই এখন চাপা গুঞ্জন বিদ্যমান। দুপুর হতে হতে মানুষ আসা শুরু করবে বউ ভাতের জন্য। রুমা শিকদার আর রোমানা শিকদার ড্রয়িং রুমে বসে থাকা মহিলাদের খাবারের ব্যবস্থা করছে। জবা শিকদারকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সেখানকার মধ্যে থাকা একজন তার উদ্দেশ্যে বলে উঠলেন, কি গো জবা, তোমার ছেলের সেই বউ কই? বউকে কি আমাদের দেখাবে না নাকি? বউকে একটু আনো, আমরাও একটু দেখি। যা শুনলাম সেটা সত্যি নাকি মিথ্যা? মহিলাটার কথা শুনে না চাইতেও জবা শিকদারের রাগ হলো। তিনি জানতেন এমন কিছুই হবে, আর হলোও সেটা। সকাল হতে না হতে সকলেই উপস্থিত হয়েছে নতুন বউ দেখার জন্য। জবা শিকদার ধীরে নিচে নেমে এলেন। কি বলবেন তিনি জানেন না। এর মাঝেই রুমা শিকদার চা নিয়ে সেখানে হাজির হয়। তিনি সহ রোমানা শিকদার মহিলার কথাগুলো শুনেছে। জবা শিকদারের মনের অবস্থাও তারা বুঝতে পারছে। তবে তারা বুঝতে পারছে বলে বাহিরের মানুষও বুঝতে পারবে এমনটা নয়। রুমা শিকদার চায়ের ট্রে এগিয়ে দিয়ে হাসি মুখে বলে, আগে চাটা খান ভাবি, বউ এমনিও দেখতে পাবেন, সমস্যা নেই। মহিলাটার নাম রত্না আক্তার। তিনি চা নিতে নিতে বলেন, চা তো খেতেই পারবো ভাবি, বউকে আনো দেখি একটু। বউ কি এখনো ওঠেনি নাকি? রুমা শিকদার একবার জায়ের দিকে তাকালেন। এমনি এক আকস্মিক বিয়ে নিয়ে সকলেই বেজায় হয়ে আছেন। তার উপর যদি এরাও এমন করে, জবা শিকদার তুর্নার উপর আরও রাগে যাবে। রুমা শিকদার কোনো রকমে হাসি টেনে বলে, তেমন কিছু না, আসলে ও হয়তো রেডি হচ্ছে তাই দেরি হচ্ছে। তোমরা বসো, আমি দেখে আসছি কত দূর এগোলো। বলেই উপরে চলে যায়। জবা শিকদার ঠায় দাঁড়িয়ে রইলেন। রৌদ্রিকের মতিগতি তিনি বুঝতে পারছেন না। ছেলেটা তার ওই মেয়েকে কি মেনে নেবে? ভাবতে ভাবতে আবারও তাকে ডাক দিল। এদিকে এসে বসেন। এত কি ভাবছেন ভাবি? জবা শিকদার কোনো রকমে হাসার চেষ্টা করে সামনের দিকে তাকিয়ে বসতে বসতে বলে,
কিছু না ভাবি, আপনাদের আর কিছু লাগবে? না গো ভাবি, আপনি আপনার বৌমাকে আনুন, তাহলেই চলবে। দুপুরে না হয় একেবারে পেট ভরে খাবো। যতই হোক আমাদের রৌদ্রিকের বিয়ে বলে কথা। সবার সঙ্গে টুকটাক কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন জবা শিকদার। মনের মাঝে চলতে থাকা চিন্তাগুলোকে একদিকে সরিয়ে রাখেন। রোদেলাকে জামা পরিয়ে দুধের ফিটার হাতে নিয়ে দুধ পান করাতে ব্যস্ত রৌদ্রিক। কিছুক্ষণ আগেই সজাগ হয়েছে রোদেলা। প্রতিদিনের নিয়ম করে বাবার কোলে চড়ে হাঁটাহাঁটি করছে সে। রৌদ্রিক মেয়েকে খাওয়ার মাঝেই সেখানে একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে উপস্থিত হলেন রুমা শিকদার। রুমা শিকদার একবার বিছানায় নিদ্রামগ্ন তুর্নাকে দেখে নিল, তারপর এগিয়ে গেল রোদেলার দিকে। মিষ্টি করে হেসে বলে ওঠে, আমার রোদ দিদিভাই উঠেছে দেখি। ছোট দিদুনের কথা মনে পড়েনি তোমার? আসো দেখি দিদুনের কোলে। বলেই হাত বাড়িয়ে রোদেলাকে কোলে তুলে নিলেন। রোদেলার 2 বছর 5 মাস বয়স চলছে। রোদেলা রুমা শিকদারের কোলে গিয়ে হালকা কলকল ধ্বনিতে হেসে উঠল। গোল গোল চোখে রুমা শিকদারের দিকে তাকিয়ে রইল। রুমা শিকদার রোদেলার কপালে চুমু এঁকে দিয়ে রৌদ্রিকের উদ্দেশ্যে বলে, মেয়েটাকে রেডি করাবো, তুই বরং বাহিরে যা, নিচে মানুষজন এসেছে নতুন বউ দেখার জন্য। রৌদ্রিক একবার ভাবলো না করবে মেয়েটাকে না নিয়ে যাওয়ার জন্য। না বলার শতটা কারণ আছে। সে বা তার পরিবার তুর্নার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও বাইরের মানুষ যে সেটা স্বাভাবিকভাবে নেবে এমনটা নয়। তারপর আর না করলো না। যাকে চেনে না জানে না তার ব্যাপারে নাক গলানোর প্রয়োজন মনে করলো না। রোদেলাকে রেখেই নিজের স্টাডি রুমের দিকে পা বাড়ালো। রুমা শিকদার রোদেলাকে কোলে নিয়েই তুর্নার কাছে এগিয়ে গেলেন। বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে মেয়েটা। রোদেলাকে বিছানায় বসিয়ে দিয়ে তুর্নাকে কয়েকবার ডাকতেই মেয়েটা আতঙ্কের সঙ্গে উঠে বসলো আর আতঙ্কিত গলায় বলে ওঠে, ও মা, আমাকে মেরো না। হ্যাঁ, আমি সব কাজ করে দিব। আমাকে মেরো না, খুব ব্যথা লাগে। বলতে বলতে কেঁদে দিবে এমন অবস্থা। রুমা শিকদার বেশ অবাক হলো। নিজ বাড়িতে এতটা আতঙ্কের মধ্যে থাকে বলেই হয়তো মেয়েটার এমন হাল হয়েছে। তিনি নিজেকে সামলে নরম স্বরে বলে, কেউ মারবে না, তুমি শান্ত হও। তুর্না ভয়ে ভয়ে সামনে তাকালো। সেলিমা খাতুনের জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে ভয়টা হালকা হলেও সম্পূর্ণ কাটলো না। আর চোখে এদিক ওদিক তাকালো আর বোঝার চেষ্টা করলো সেলিমা খাতুন আছে কিনা। রুমা খাতুন তুর্নার ভয় পাওয়ার বিষয়টা ধরতে পেরে বলেন, কেউ মারবে না, তুমি উঠে পড়ো, সবাই তোমাকে দেখবে তো। তুর্না বুঝলো না সে কোথায়। আশেপাশে তাকিয়ে নিজেকে বিশাল এই রুমে দেখতে পেয়ে অবাক হলো। রুমা শিকদারের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? আমি এখানে কেন? আর সত্যি মা আমাকে মারবে না? আমি তোমার চাচি শাশুড়ি, কালকে তোমার বিয়ে হয়েছে, ভুলে গেলে? তুর্না মাথায় জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো। কিছু সময় বাদে ফানুসের মতো স্মৃতির পাতায় কালকের একে একে ঘটে যাওয়া সব কিছু স্মরণে এলো তার। এদিকে রোদেলা মুখ দিয়ে আওয়াজ করছে। হাসি হাসি মুখ করে নতুন মানুষটাকে দেখতে ব্যস্ত সে। তুর্নার রোদেলার উপর নজর গেলেও আর মুহূর্তেই তার মনে পড়ল রাতেও সে তার পুতুল বরের কাছে এই সুন্দর পুতুলটাকে দেখেছিল। আর তার বর তো বলেছিল এই পুতুল উঠলে তার কোলে দিবে। তুর্না হাত বাড়িয়ে ছুঁতে চাইল রোদেলাকে, কিন্তু কিছু একটা ভেবে আর হাত বাড়ালো না। রুমা শিকদার আবারও তুর্নাকে বলে, ওঠো, তৈরি হতে হবে, অনেক মানুষ এসেছে তোমাকে দেখতে। আর শোনো, আমি যেমনটা বলবো তেমনভাবে থাকবে, ঠিক আছে? তুর্না ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবারও মিষ্টিভাবে হাসতে থাকা রোদেলাকে দেখে নিল। তুর্না ভয়ে ভয়ে রুমা শিকদারকে বলে ওঠে, আমাকে একটু এই পুতুলটাকে কোলে নিতে দিবে? আমি একটুও ব্যথা দেব না পুতুলকে, একটু আমাকে দিবে? রুমা শিকদার হালকা হেসে রোদেলার দিকে তাকিয়ে বলে, দিদুভাই কি যাবে তার নতুন মায়ের কাছে? রোদেলা হেসে উঠল। এর মানে সে যাবে। রুমা শিকদার রোদেলাকে তুলে তুর্নার কোলে দিল। তুর্না কম্পিত হাতে রোদেলাকে নিজের কোলে বসিয়ে নিল। সে অবাক হয়ে রোদেলাকে দেখছে। এত নরম কেন এই পুতুলটা? কই, তার পুতুলটা তো শক্ত ছিল। এই পুতুল কেন এত নরম? কেমন বড় বড় চোখ করে মায়া মায়া করে তাকিয়ে আছে তার দিকে। তুর্নার ভয় হলো, সে যদি ব্যথা দিয়ে ফেলে এই পুতুলটাকে তখন কি হবে? সবাই কি তাকে মারবে? তুর্না কাঁপতে কাঁপতে রুমা শিকদারের দিকে তাকিয়ে বলে,
এই পুতুল এত নরম কেন? ও কি ব্যথা পাচ্ছে? আমার পুতুল এত নরম নয় কেন? কারণ ও হলো আসল পুতুল, আর ব্যথা পেলে কেঁদে ফেলতো। তুমি ওকে এখন এখানে রাখো, আগে তোমাকে তৈরি করি, তারপর ওকে আবার নিও। তূর্ণা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। রোদেলা তূর্ণার গালে হাত ছুঁয়ে দিয়ে আধো আধো স্বরে বলে। পাপা। রুমা শিকদার হেসে বলে। এটা পাপা না দিদু ভাই, আসো তোমার নতুন মাকে সাজাই। বলেই কোলে তুলে নিল। তূর্ণা এখনো হতবাক। রুমা শিকদার রোদেলাকে বিছানায় খেলনা দিয়ে বসিয়ে তূর্ণাকে তৈরি করতে শুরু করে। সকলের সামনে মাথায় কাপড় দিয়ে মাথা নুইয়ে ভয়ে ভয়ে বসে আছে তূর্ণা। সকলের দৃষ্টি এখন তার উপর বিদ্যমান। ভয় লাগলো বেশ তার। এর আগে এত এত মানুষের সামনে বসা হয়নি তার। সেলিমা খাতুন কিংবা বাড়ির কেউই তাকে মানুষের সামনে আনতো না, তাই সব সময় ঘরের এক কোণেই পড়ে থাকতো সে। রত্না আক্তার তূর্ণাকে ভালো করে দেখে জিজ্ঞেস করেন। তা নাম কি গো তোমার নতুন বউ? তূর্ণা ভয়ে কি উত্তর দেবে ভেবে পেল না। জবা শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তূর্ণার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে যদি উল্টাপাল্টা কিছু করে সকলের সামনে, নাক কাটায়, তাহলে সে কিছুতেই ছাড়বে না। তূর্ণাকে ভয় পেতে দেখে রুমা শিকদার পাশ থেকে আস্থা দিয়ে শান্ত থাকতে বললেন। তূর্ণার রুমা শিকদারের কথা মতো আস্তে করে বলে। তৃর্ণা। এর মাঝেই একজন বলে ওঠে। যাই বলো, প্রথম বউটার মতো সুন্দর না তোমার এই বউটা। হ্যাঁ, সবই ঠিকই আছে, কিন্তু তোমার প্রথম বউটা আরও মিষ্টি ছিল দেখতে, ওর তুলনায় এ একটু কম, এই যা। কিন্তু হতভাগী অমন কাজ করতে পারে সেটা বোঝা যায়নি। জবা শিকদার কিছু বললেন না, কারণ বলেও লাভ নেই। তারা চাইলেও সবার মুখ বন্ধ করতে পারবে না। কেউ না কেউ অতীত টেনে খোঁটা শোনাবেই। তূর্ণার পাগল হওয়ার বিষয়টা এখনো কেউ ধরতে পারেনি, তাতে কিছুটা চিন্তামুক্ত আছেন। তবে কতক্ষণ এই সত্য চাপা থাকবে জানা নেই তার। এর মাঝে রত্না আক্তার আবারও বলে। শুনলাম তো তোমার এই বউ নাকি পাগল। দেখে তো মনে হচ্ছে না, নাকি আমরাই ধরতে পারছি না? কোনটা গো ভাবি? তেমন কিছু নয়, পাগল হলে তো দেখতেনি, তাই না? এতক্ষণ ধরে আপনাদের সামনেই তো আছে। তুমি যেভাবে ধরে রেখেছ মনে হচ্ছে তোমার ছেলেরই বউ। জবা ভাবি কি নতুন বউকে নিয়ে সন্তুষ্ট নয়? রত্না আক্তারের কথায় রুমা শিকদারের মাথা নুয়ে পড়ে। কথাটা কিভাবে বলেছে তিনি বুঝতে পারছে না, চাইতেও এক ধরনের চিনচিন ব্যথা তার বক্ষস্থল ভেদ করে সেখানে আঘাত হানাচ্ছে। জবা শিকদার এতক্ষণে মুখ খুললেন। আমার ছেলে মানে রুমারও ছেলে, তাই একদিক থেকে রৌদ্রিকের মা আমি যেমন মা, তেমন রুমা ও রৌদ্রিকের মা। তাই আমার কাছে রাখলেও যা, ও রাখলেও তাই। জায়ের কথা রুমা শিকদারের নিভে যাওয়া হাসিটা আবারও অষ্টপুটে দেখা মিলল। এই পরিবার তাকে তার সন্তান না হওয়ার কারণে কোনো দিন তুচ্ছতাচ্ছিল্য করে দেখেনি, বরং সব সময় তাকে বোঝার চেষ্টা করেছে। মানুষ সব সময় সব দিক থেকে পূর্ণতায় পরিপূর্ণ হয় না, কারোর কোনো না কোনো কমতি থাকে। তেমনি রুমা শিকদারের কমতি হলো মা না হতে পারা। এই নিয়ে তার যতটা না দুঃখ ছিল, তার চেয়ে বেশি এই পরিবার তাকে আগলে রেখেছে। কোনো দিন তার এই কমতি নিয়ে তাকে আলাদা করে দেখেনি। না হলে আজকালকার দিনে তাদের মতো বাঁচা মানুষদের কত কষ্ট করতেই না হয়। কত মানুষ আছে যারা বাচ্চা জন্ম না দিতে পারায় স্বামীর দ্বিতীয় বিয়ে করে। স্বামীর কাছে প্রতিনিয়তই মার খেতে হয়। শাশুড়ির বাড়ি যেন বাড়ি থাকে না, সেটা পৃথিবীর বুকে এক নরকখানা তৈরি হয়। সেখানে সে হাজার গুণ সুখে আছে। সবাই তার কমতিটাকে নিয়ে ভাবে না। ধরণীর বুকে নেমে এসেছে এক গম্ভীর রহস্যাবৃত প্রশান্তি। আকাশের বিস্তীর্ণ গহ্বরে চন্দ্র যেন তার রৌপ্যময় আভা ছড়িয়ে নিঃশব্দে পাহারা দিচ্ছে নিদ্রিত পৃথিবীকে। রাতের বুক চিরে আজ আলোকমালায় উদ্ভাসিত শিকদার বাড়ি। বিশাল অট্টালিকার প্রতিটি প্রাচীর জুড়ে ঝুলছে রঙিন বাতির নক্ষত্রমালা। প্রবেশপথ থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ সুসজ্জিত। ফুলের অলঙ্কারে গন্ধরাজ, রজনীগন্ধা ও গোলাপের সুগন্ধ বাতাসে এক মোহময় আবেশ ছড়িয়ে দিয়েছে সারা বাড়িতে। আজ শিকদার বাড়িতে বিশাল বৌভাতের আয়োজন। বিশাল প্রাঙ্গণে বসেছে অতিথিদের সমারোহ। কোথাও গম্ভীর আলাপচারিতা, কোথাও চাপা হাসির রেশ, আবার কোথাও কৌতূহলী দৃষ্টি মেলাতে ব্যস্ত। পরিবেশে মিশে আছে বিরিয়ানি, কাবাব আর নানা রকম মশলার ঘ্রাণ,
যা রাতের বাতাসকেও আরও ভারী করে তুলছে এক অনির্বচনীয় তৃপ্তির অনুভূতিতে। স্টেজের উপর রক্তিম ও সোনালি রেশমে সুসজ্জিত আসনে বসে আছে নববধূ রূপে তূর্ণা। তার গায়ে লাল বেনারসির দীপ্তি, আর চোখে মুখে এক অদ্ভুত সংমিশ্রণের ভয়। নতুন এই সাজে তাকে আলাদা রকম সুন্দর লাগছে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ বারবার ঝলসে উঠছে, যার কারণে আরও ভয় লাগছে। এর আগে কোনো দিন এত মানুষের ভিড়ে আসেনি সে। সবাই তার সাথে একটু পরপর কথা বলে যাচ্ছে। ভয়ে তূর্ণা কথা বলতে পারছে না। সবাই টুকটাক কথা বলার চেষ্টা করছে, তবে তূর্ণা মুখ দিয়ে একটা শব্দও বের করেনি। রোমা শিকদার পাশে আছে তূর্ণার। পরিস্থিতি যাতে খারাপ দিকে না যায় তাই সে তূর্ণার সঙ্গে বসে আছে। ভয়ে যদি তূর্ণা উল্টো পাল্টা কিছু করে বসে তাহলে এতগুলো মানুষের সামনে নাক কাটা যাবে। কালকের ঘটনা সেভাবে ছড়ালেও তূর্ণার এমন নিশ্চুপ থাকার কারণে কেউ ধরতে পারেনি। একদিক থেকে ভালোই হয়েছে তাদের। সাধারণত তূর্ণার মতো মানুষরা একটু চঞ্চল হয়ে থাকে, তবে তূর্ণার মাঝে সেই চঞ্চলতার বদলে এক রাশ আতঙ্ক ছেয়ে রয়েছে। মেয়েটাকে যে ওই বাড়ি কিভাবে রাখা হয়েছিল সেটা বুঝতে পারছেন রোমা শিকদার। এদিকে রৌদ্রিকের কোনো খোঁজ নেই। সেই দুপুরে বের হয়ে গেছে কাজ আছে বলে। এখন রাত হয়ে এসেছে, তারপরও আসার নাম নেই। মানুষ নানা কথা বলছে এই নিয়ে, যে বর কই। তূর্ণা আস্তে করে ভয়ে ভয়ে রুমা শিকদারকে বলে, আমার না খুব পেয়েছে চাচিমণি। আমার এখানে ভালো লাগছে না। মা দেখলে আমাকে খুবই মারবে। আমার গা থেকে এসব খুলে নাও, মা দেখলে খুব মারবে। রুমা শিকদার তূর্ণার কথা শুনে বলে, তোমার মা মারবে না, আর এইসব তোমার এখন থেকে। আর একটু বসো, আমি দেখি কি করা যায়। বলেই উঠে যায় রুমা শিকদার। এইভাবে হুট করে স্টেজ থেকে বউ নিয়ে গেলে ব্যাপারটা কেমন দেখায়। রুমা শিকদার যেতেই আরও ভয় চেপে ধরে তূর্ণাকে। আশেপাশে ভয়ে ভয়ে দেখে নিল সব কিছু। লুকমান হোসেনরা এখনও এসে পৌঁছায়নি এখানে। হুট করেই সেখানে একটা ছেলে এসে তার পাশে বসে পড়ল। ছেলেটা তূর্ণার একেবারে গা ঘেঁষে বসেছে। তূর্ণা ভয়ে ভয়ে আসতে চাইলে ছেলে বলে, আরে 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 ভাবি, সরে যাচ্ছেন কেন? আমি তো আপনার দেবর হই। সবাই বলল আপনি নাকি পাগল, কিন্তু আমি তো পরীকে দেখছি। হায়, আই এম জিয়ান। বলেই হাত এগিয়ে দেয়। তূর্ণা ভয়ে সরে গেল একেবারে সোফার শেষ প্রান্তে। তূর্ণাকে ভয় পেতে দেখে জিয়ান আরও একটু চেপে বসলো তূর্ণার। আরে সরে যাচ্ছেন কেন ভাবি? দেবর লাগি তো। এদিকে আসুন। আমাকে কি ভয় পাচ্ছেন আপনি? তূর্ণা ভয়ে ভয়ে বলে ওঠে, দূরে যাও, দূরে যাও। তুমি ভালো না, ভালো না। জিয়ান ভ্রুযোগল নাচিয়ে বলে ওঠে, কিছুই করলাম না, আর তাতেই খারাপ উপাধি দিলেন। ইটস নট ওকে ভাবি যান। বলেই তূর্ণাকে আবারও ছুঁতে নিলে তূর্ণা সরে যেতে নিলে নিচে পড়ে যায়। মুহূর্তেই সকলের দৃষ্টি তূর্ণা আর জিয়ানের উপর পড়ল। তূর্ণা কেমন অস্বাভাবিক হয়ে উঠল জিয়ানের উপস্থিতিতে। স্মৃতির পাতায় আবছা আলোয় কালো ধোঁয়াশার মতো কিছু ঘুরে বেড়ালো। জিয়ান এগিয়ে এসে তূর্ণার হাতের কবজি ধরে ওঠাতে চাইল। তূর্ণা ভয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুহূর্তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। আবারও থাবা দিয়ে তূর্ণার হাতটা শক্ত করে ধরতেই তূর্ণা শব্দ করে কান্না করে উঠল। ভয়ে আওড়াতে থাকে, আমাকে ছেড়ে তো জিসান ভাই, আমাকে ধরিও না। তুমি অনেক নোংরা, আমাকে নোংরাভাবে ধরিও না। সকলের দৃষ্টি এই দিকেই এখন। রোমা শিকদার তাড়াতাড়ি করে এদিকে এগিয়ে এলেন। তূর্ণা কেমন অস্বাভাবিক আচরণ শুরু করে দিয়েছে। অজানা ভয়ে মেয়েটা পাগলের মতো ছুটোছুটি করছে আর নোংরা নোংরা করছে। রোমা শিকদার এসে জিয়ানের কাছ থেকে তূর্ণাকে ছাড়িয়ে নিল। তূর্ণা অশান্ত হয়ে পাগলামি শুরু করে দিয়েছে। রোমা শিকদার তূর্ণাকে শান্ত করার চেষ্টা করছেন, তবু তূর্ণা শান্ত হচ্ছে না। জবা শিকদার আর রোমানা শিকদারও এগিয়ে এসেছে। সবাই দেখছে, আর তূর্ণার এমন আচরণে নানা রূপ গুঞ্জন শুরু হয়ে গেছে। ধামা চাপা পড়া বিষয়টা আবারও সকলের মাঝে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। তূর্ণা, এই তূর্ণা, শান্ত হও। দেখো, কেউ তোমাকে ধরবে না। এদিকে দেখো, শান্ত হও। তূর্ণা শুনল না, কেমন আড়ষ্ট হয়ে পাগলামি করছে। বারবার বলছে তাকে না ছুতে। রোমা শিকদার কি করবেন বুঝতে পারছেন না। জবা শিকদার চটে গেলেন। এতগুলো মানুষের সামনে তিনি কিছু বলতেও পারছেন না। নিজের রাগটাকে দমন করে দাঁতে দাঁত খিচিয়ে বলেন, ওকে ধরে বাড়ির ভেতরে নিয়ে চল। ও এখানে থাকলে আরো পাগলামি করবে।
ওরে ধর। জবা শিকদারের কথা মতো কোনো রকমে তূর্ণাকে ধরে সেখান থেকে তাকে নিয়ে যায় তারা। তবে তূর্ণা শান্ত হলো না। অতীতের ভয়ঙ্কর কিছু তার মধ্যে আবারও নতুন করে জেঁকে বসেছে। রুমের ভেতর আনা মাত্রই জবা শিকদার দেরি না করে নরম গালে শক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিলেন। রোমানা আর রুমা শিকদার হতবাক হয়ে গেলেন। জবা শিকদার আবারও এমনটা করবেন ভাবতে পারেননি তারা। তূর্ণা ভয়ে শান্ত হয়ে গেছে, তবে তার কান্না বন্ধ হয়নি। জবা শিকদার রুক্ষ গলায় বলে ওঠেন, জিয়ান কি বলেছে এমন? তুমি পাগলামো শুরু করলে। বলেছি না চুপচাপ বসে থাকতে, কোনো কথা না বলতে। তাহলে মুখ খুললে কেন? তোমার জন্য বারবার অপমানিত হতে হচ্ছে। একবার নাম ডুবিয়েছো, মন ভরেনি, আবার একই কাজ করছো। ভাবি শান্ত হন, মেয়েটা বই পেয়ে আছে, হয়তো কিছু হয়েছে যার জন্য এরকমটা করছে। এতক্ষণ তো কিছু করেনি, হুট করে তার করার কথা না। রোমানা শিকদারের কথায় শান্ত হলো না, ক্ষিপ্তভাবে তূর্ণাকে দেখছে। তূর্ণা ফুঁপিয়ে উঠছে একটু পর পর। জবা শিকদারকে প্রচণ্ড ভয় লাগছে তার। রুমা শিকদারের বুকে মুখ লুকিয়ে রয়েছে, কান্নার দাপটে ঠিকমতো শ্বাস না টানতে পারায় পূর্ণা হাঁ মেলে নিঃশ্বাস টেনে নিল মুখ দ্বারা। রুমা শিকদারের নিজের উপর রাগ লাগছে। সে যে কেন মেয়েটাকে একা ওইভাবে রেখে গেল। তো গেল, যাওয়ার আগে কাউকে কাছেও রেখে যাওয়া উচিত ছিল তার। অথচ সে কোনোটাই না করে বোকার মতো চলে গেছিল। এমন হতে থাকলে তূর্ণা সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়বে। জবা শিকদার আবারও বলে, এই মেয়ে, শুনে রাখো, তোমার জন্য আবারও যদি সকলের কাছ থেকে কথা শুনতে হয়, তাহলে আজকেই এই বাড়িতে তোমার শেষ দিন। তোমার বাবা মা আসবে, তাদের সঙ্গেই চলে যাবে। তূর্ণা কিছু বলল না। রোমানা শিকদার জবা শিকদার আবার কিছু করার আগে টেনে নিজের সঙ্গে বাইরে নিয়ে গেলেন। রুমা শিকদার বুকে পড়ে থাকা তূর্ণাকে শান্ত করার চেষ্টা করছেন। এদিকে লুকমান হোসেনেরা প্রবেশ পথ থেকেই তূর্ণার অবস্থা দেখেন। সেলিমা খাতুনও সবটা দেখেছেন। তিনি এইসব নিয়ে মোটেও চিন্তিত নয়। তিনি এত বড় বাড়ি দেখে অবাক হয়ে গেছে। সঙ্গেই রূপার করা বোকামির জন্য আফসোস করলেন। আজকে এই বাড়িটা রূপার হওয়ার কথা ছিল, অথচ মেয়েটা নিজের ভাগ্য নিজেই খোয়ালো। লোকমান হোসেনদের দেখতে পেয়ে রাশেদুল শিকদার এগিয়ে আসেন। গম্ভীর মুখেই কুশল বিনিময় করলেন। সকলেই তূর্ণার এমন আচরণ নিয়ে কথা বলতে ব্যস্ত। সকলে মুখে না জিজ্ঞেস করতে পারলেও তাদের মাঝে এই নিয়ে আলোচনা হচ্ছে। সকলের সামনে আবারও নাক কাটা গেল তাদের। বিষয়টা তারা যতটা ধামাচাপা দিতে চাচ্ছে, বিষয়টা তত যেন খোলাসা হচ্ছে। লোকমান হোসেন অপরাধীর ন্যায় মাথা নিচু করে ক্ষমাপ্রার্থী হয়ে বলেন, মাফ করবেন বিআই সাহেব, আবারও আমাদের ফুলের জন্য এসব হলো। সে যাই হোক, বাদ দিন সব, যা হওয়ার হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আপনারা ভিতরে যান, আপনাদের মেয়েকে ওখানেই পাবেন। কোনো অসুবিধা হলে জানাবেন অবশ্যই। লোকমান হোসেন আর সেলিমা খাতুন তার থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরের দিকে পা বাড়ায়। সেলিমা খাতুন চারদিকের বিশাল আয়োজন দেখে শুধু অবাকই হচ্ছেন। রূপার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। এই সব কিছুর মালিক আজকে রূপাই হতো যদি বিয়ের দিন ওইসব না করতো। সেলিমা খাতুন স্বামীর দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, বিয়েটা না দিলেই পারতে, এসব কিছু আমার মেয়ের হতো, তারপর তোমার ওই পাগল মেয়ের হলো। এত বড় মানুষ ওনারা, কত কষ্ট করে বিয়েটা ঠিক করলাম, কিন্তু কিছুই হলো না। বিয়েটা না দিলে এত টাইট করে এখানে আসা হতো না, ঘরে থাকা লাগতো। যার ভালো করতে চাইলাম সে পালিয়েছে, ভাগ্য যা ছিল তাই হয়েছে, এখন সেটা মেনে নাও। বলেই বাড়ির ভিতরে প্রবেশ করার সময় জবা শিকদারের মুখোমুখি হন তারা। জবা শিকদার লুকমান হোসেন আর সেলিমা খাতুনকে দেখে তার রাগটা যেন বেড়ে গেল। তারপরও ভদ্রতার খাতিরে কোনো রকমে বলে ওঠে, তাহলে এসেছেন? আপনারা যদি এমন করবে জানতাম, তাহলে জীবনেও আমার ছেলের বিয়ে আপনাদের মেয়ের সঙ্গে ঠিক করতাম না। আপনারাই তো বলেছিলেন আপনাদের মেয়ে কোনো আপত্তি নেই এই বিয়েতে। তাহলে বিয়ের দিন এসব কি? সেলিমা খাতুন জবা শিকদারের হাত চেপে ধরে অপরাধী স্বরে বলে, আমারও জানি না বেআইন, মেয়েটা আমার এই বিয়ে নিয়ে খুশিই ছিল, হুট করে ও এমনটা করে বসবে বুঝতে পারেনি। এই জন্যই বারবার বলেছিলাম আপনাদের মেয়ের সমস্যা আছে নাকি সেটা জিজ্ঞাসা করতে। একটা সম্পর্কে যখন জড়াবেন না, সেটা আগেই জানিয়ে দিত। সব কিছু ঠিকঠাক হওয়ার পর সমাজে চুনকালি মাখিয়ে ভেগে যাও কি খুব জরুরি ছিল? এমন নয় আমার ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে। কত কষ্টে রাজি করিয়েছিলাম এই বিয়ের জন্য, আর আপনারা একটা পাগল মেয়েকে গুছিয়ে দিলেন এইভাবে। রোমানা শিকদার হালকা হেসে ওনাদের উদ্দেশ্যে বলে, কিছু মনে করেন না ভাই সাহেব, বুঝে নেই তো এত কিছু হয়ে গেল, তাই মা হয়ে কি এগুলো মেনে
নিবে এসব? আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করি। রুমা, টিনাকে নিয়ে আসবা একটু পর। আপা, আপনি পরে ওই রুমের দিকে চলে যায়েন, ওইখানে টিনা আছে। বলেই জবা শিকদারকে নিয়েই রান্নাঘরের দিকে চলে যান, কাজের লোককে ওনাদের খেয়াল রাখার জন্য বলে। সেলিমা খাতুন আবারও স্বামীর দিকে তাকিয়ে বলেন, তোমার মেয়ে কই আছে? সেটার খোঁজ পেয়েছেন? আমার এসব ভালো লাগছে না। আমার মেয়েটার কপাল পুড়লো আর তোমার ওই পাগল মেয়ের ভাগ্য খুললো। বলেই তিনি রোমানা শিকদারের বলা কথা মতো তূর্ণার সঙ্গে দেখা করতে চলে যায়। রুমা শিকদার তূর্ণাকে অনেক বোঝানোর পর সে কান্না থামিয়েছে। তখন সেখানে উপস্থিত হয় সেলিমা খাতুন। সেলিমা খাতুন রুমা শিকদারকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলেন। প্রথমেই তার নজর গেল তূর্ণার গায়ে জড়ানো ভারী স্বর্ণের হারের দিকে। হাত, গলা, কান ভর্তি করেই গয়না পরানো আছে, সেই সাথে গায়ে জড়ানো দামি শাড়ি। সব কিছুই যেন বিষের মতো বিঁধল সেলিমা খাতুনের কাছে। এই সব কিছুই তো রূপার হওয়ার কথা ছিল, অথচ এই পাগল পেয়ে বসে আছে। তারপরও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে তূর্ণার কাছে এগিয়ে গিয়ে বলে, কিরে, কেমন আছিস? এতগুলো লোকের সামনে তোর পাগলামি না করলে হতো না? তোর জন্য সবার সামনে আবারও নাক কাটা গেল সবার। তূর্ণার পায়ে ছিটিয়ে যায়, মাথা নিচু করে রাখে। রুমা শিকদার সেলিমা খাতুনের উদ্দেশ্যে বলে, এইসব কথা বাদ দিন, আপনারা এলেন, বসুন, খাওয়ার ব্যবস্থা করি। না না আপা, তার কোনো দরকার নেই। এত তাড়াহুড়া করার দরকার নেই। তূর্ণা রুমা শিকদারকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, ভয়ে ভয়ে সেলিমা খাতুনের দিকে তাকাচ্ছে। রুমা শিকদারও জিনিসটা খেয়াল করেছে, তাই তিনি তূর্ণার হাতটা ধরেই আছেন। এর মাঝেই ডাক পড়ল ওনার। সেলিমা খাতুনের সঙ্গে কথা বলতে বলতে আরও কয়েকবার তার ডাক পড়ল। সেটা দেখে সেলিমা খাতুন বলেন, আপনাকে হয়তো ডাকছে আপা, যান দেখে আসুন কি হয়েছে। রুমা শিকদার হেসে তূর্ণার দিকে তাকিয়ে নরম স্বরে বলে, তূর্ণা, তুমি এখানেই তোমার মায়ের সাথে থাকো, আমি একটু পর আসছি। বলেই যেতে চাইলে তূর্ণা শক্ত করে রুমা শিকদারের শাড়ির আঁচল আঁকড়ে ধরে, বারবার যেতে না করছে। রুমা শিকদারেরও যেতে ইচ্ছে করছে না, কিন্তু বারবার ডাকছে, তাই কোনো রকমে বুঝিয়ে তিনি বের হয়ে গেলেন। তিনি বের হওয়া মাত্রই সেলিমা খাতুন তীক্ষ্ণ বাজপাখি দৃষ্টি তূর্ণার দিকে নিক্ষেপ করেন। তিনি তূর্ণার হাতের কবজি শক্ত করে আঁকড়ে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বলে, এখানে এসে দেখি রানী সেরেছিস। ভুলে যাস না এসব কিছুর মালিক রূপা। তুই ভাগ্য করে পেয়েছিস। আর ওনাকে যেতে না দিয়ে কি বোঝাতে চাইছিলি? তূর্ণা ভয়ে কোনো রকমে বলে, কিচ্ছু না মা, কিচ্ছু না, আমাকে মেরো না। সেলিমা খাতুন তূর্ণার হাতটা আরও শক্ত করে চেপে ধরলেন। ব্যথায় তূর্ণার নেত্রকোণ আবারও ভিজে উঠল, কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তূর্ণা এর জন্যই রুমা শিকদারকে যেতে দিতে চাচ্ছিল না। সেলিমা খাতুন আবারও দাঁতে দাঁত পিষে বলে, আমিও দেখবো তুই এই সংসার কিভাবে করিস। এমনিও তোর সংসার হবে বলে মনে হয় না। তোর শাশুড়ি এমনিও তোকে মেনে নিবে না, যা বুঝলাম। তোর মতো পাগলের আবার কিসের সংসার? তাই এত আশা বাদ দে। তূর্ণা অশ্রু জল চোখে তাকিয়ে রইল, শুধুই কিছু বলল না। এর মাঝেই সেখানে লুকমান হোসেন আসলেন। তিনি আসতেই সেলিমা খাতুন তূর্ণাকে ছেড়ে দিল। তূর্ণা ভেজা চোখে বাবা নামক মানুষটার দিকে তাকালো। তিনি এইসব দেখেও যেন অদেখার মতো করে থাকেন, আর আজকেও রইল একইভাবে। তিনি এগিয়ে এসে তূর্ণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, সবার সামনে এমন পাগলামি কেন করলে? বলছিলাম তো এখানে ভালো মতো থাকতে। তোমার এইসবের জন্য আমার সম্মান বারবার আঘাত লাগে। বাবার দিকে তাকিয়ে বলে, উনি উনি ভালো না। আ আ জিসান ভাইয়ের মতো নোংরা। আমাকে নোংরা ভাবে ছুঁয়ে দিয়েছিল। লোকমান হোসেন দীর্ঘশ্বাস ছাড়লেন, ব্যাপারটা বুঝতে পারলেন। তারপর কঠিন স্বরে বলে, তাই বলে সবার সামনে অমন করবে? ওটা তোমার বাড়ি না যে যা ইচ্ছা করবে। এটা তোমার শ্বশুর বাড়ি, তাই সেইভাবেই থাকতে হবে তোমাকে। তূর্ণা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে করুণ স্বরে আবদার করে বসল। স্টেজে থাকাকালীন দূর থেকে দেখেছি একজন পিতা তার মেয়েকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, সাথে যত্ন সহকারে মুখে লেগে থাকা খাবারও মুছে দিচ্ছে। না চাইতেও সেই মুহূর্তে স্মৃতির পাতায় কিছু ভেসে ওঠে তার। বাড়িতে যখন রূপা কিছুই খেতে চাইতো না, তখন লোকমান হোসেন ঠিক এইভাবেই রূপাকে তুলে খাওয়াতো, সাথে অনেক আদর করত। আর তূর্ণা শুধুই দূর থেকে সবটুকু দেখত। বাবাকে প্রচণ্ড ভয় পায় সে। একবার পাগলামি করে বাবার হাতে খেতেও চেয়েছিল, কিন্তু তাকে লুকমান হোসেন খাইয়ে দেয়নি।
বরং বকেছিল ভীষণভাবে। লোকমান হোসেন সব সময় রূপাকে আদর করত, মাথায় তেল দিয়ে দিত, কিন্তু তুর্নাকে কেন জানি তিনি দেখেও দেখতেন না। তুর্নার ছোট্ট অবুঝ মন আজকে আবারও কেমন বাবা নামক মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার বড্ড লোভ জন্মিয়েছে। লুকমান হোসেনের হাতে আদর খেতে বড্ড ইচ্ছে করছে, তাই অশ্রু সজল চোখে লুকমান হোসেনের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, ও বাবা, আমার মাথায় একটু হাত রাখবে? তুমি আমায় একটু আদর করে দিবে? আর কোনোদিনও চাইবো না আদর। বিশ্বাস করো, রূপা আপুকে কত আদর করো, কিন্তু আমায় কেন করো না? আমি কি খুব বেশি পচা? আমায় একটু আদর করে দিবা? আমি তো পাগল, তাই বলে আমাকে একটু আদর করবে না? লুকমান হোসেন শান্ত চোখে তাকালেন তুর্নার অসহায় কাতর মুখ পানে। কি স্নিগ্ধ লাগছে নতুন বধূরূপে। বোঝা দায় তুর্নার এই স্নিগ্ধতার মাঝেই তার অপূর্ণতা লুকিয়ে আছে। আজকে তার তুর্নার আবদার ফেরালেন না, অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে তুর্নার মাথায় হাত রাখলেন। তুর্না কেমন হু হু করে কেঁদে উঠল। হয়তো প্রথমবার বাবার আদর পাওয়ায় খুশিতে তার অশ্রুবিন্দুগুলো শ্রাবণ ধারার মতো না ঝরে থাকতে পারল না। সেলিমা খাতুন মুখ বাঁকালেন, তিনি আর কিছু বললেন না। এত আদিক্ষেতা তার মোটেও সহ্য হলো না, তাই মুখ বাঁকিয়ে শক্ত করে বলে ওঠেন। তোমাদের এসব নাটক শেষ হলে বাইরে চলো। বলেই তিনি বেরিয়ে যান রুম থেকে। লোকমান হোসেন তুর্নার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিলেন। তুর্না কিছুই বলল না, নিজের কান্নাটাকে বন্ধ করার চেষ্টা চালালো। এর মাঝেই সেখানে রোদেলাকে কোলে নিয়ে প্রবেশ করলো একটা মেয়ে। রোদেলা হাসছে, মেয়েটার মুখেও হাসি লেগে রয়েছে। লোকমান হোসেনকে দেখে কিছুটা ইতস্তত হয়ে পড়ল সে। কোনো রকমে হাসি টেনে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল আর ভাবি, তোমাকে। আমি তোমার একমাত্র ছোট্ট ননদ। তুর্না কিছুই বুঝলো না। লোকমান হোসেন সালামের উত্তর নিলেন। রোদেলা এদিকেই চেয়ে আছে। সে অস্পষ্ট স্বরে বুলি আওড়ালো, পি 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 পি। বলো পিপি। লোকমান হোসেন তুর্নার উদ্দেশ্যে বলে, ওর সাথে কথা বলো, তোমার রূপা আপুর মতো তোমরা কথা বলো, আমি আসছি। বলেই তিনি বের হয়ে যান। তুর্নার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দর গড়নের মেয়েটাকে দেখলো। ভারী মিষ্টি দেখতে মেয়েটা। তার কোলে থাকা রোদেলাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। লাল রঙের ফ্রক পরানো, সাথেই সামনের চুলে লাল রঙের হেয়ার ক্লিপ লাগানো। তুর্না আবার হালকা স্বরে বলে, আচ্ছা, তুমি কে? রিনি হাসি চওড়া করে বলে, আমি তোমার ননদ, মানে তোমার বরের বোন হই। আজকে হোস্টেল থেকে ছুটি পেয়েছি, তাই বিয়েতে দেখাই হয়নি। তুমি তো রূপা ভাবি, তাই না? তাহলে তোমার বাবা অমনটা কেন বললো? রূপা তো আমার আপু, আপু তো আর বরের সাথে পালিয়েছে, তাই তো আমার বরকে পেলাম। এই জানো, তুমি না অনেক মিষ্টি দেখতে। রিনি বিয়েতে কি হয়েছে সেই ব্যাপারে কিছুই জানে না, তাই রূপার পালিয়ে যাওয়া ব্যাপারটাও সে জানে না। আর না রৌদ্রিকের বিয়ের সময় সে ছিল, তাই রূপাকে দেখা হয়নি তার। হুট করেই বিয়েটা ঠিক হয়েছিল, তাই সেভাবে কিছুতেই থাকতে পারেনি সে। রিনি হেসে বলে, তুমি তো আমার থেকেও বেশি মিষ্টি দেখতে। রোদেলা তুর্নার দিকে তাকিয়ে আছে। সেটা তুর্না দেখে আবারও তার ইচ্ছা জাগলো বাচ্চাটাকে কোলে নেওয়ার। তখন নিয়েছিল, তখন আলাদা অনুভূতি হয়েছিল। তুর্না রিনির দিকে তাকিয়ে বলে, এই পুতুলটাকে আমায় একটু দেবে? একটু নেব। রিনি হেসে ফেললো। সে রোদেলাকে তুর্নার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তো তোমারও পুতুল। ভাইয়ের সবকিছু এখন তোমারও, আমাদের রোজ শোনা তোমারই। তুর্না আস্তে করে রোদেলাকে কোলে নিল। বাচ্চাটা কি মায়া মায়া করে ওর দিকে তাকিয়ে আছে। রোদেলা তুর্নার দিকে তাকিয়ে বলে, পিপি টুনি টুনি। হ্যাঁ সোনা, এটা তোমার মা, রোজ শোনার মা এটা। তুর্নার সঙ্গে আরও নানা কথা বলতে থাকে রিনি। তুর্নার মনের মধ্যে থাকা ভয়টা কেটে গিয়েছে। এর আগে নিজে থেকে তার সঙ্গে এত কথা কেউ বলেনি। রোদেলাও মাঝে মাঝে অস্পষ্ট স্বরে এটা ওটা বলছে, আর তুর্না অবাক হয়ে দেখছে। বাচ্চাটা একদম তার সঙ্গে কেমন মিশে যাচ্ছে। তুর্নার মনে হচ্ছে সে সত্যিই পুতুল কোলে নিয়ে আছে, যে পুতুল কথা বলে, হাসতে পারে, মায়া মায়া চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত্রি গভীর হতে শুরু করেছে। নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছে সকল আলো। আকাশের মস্ত বড় একখানা চাঁদের দেখা মিলেছে। সেই সাথে তার পাশ ঘেঁষে মিটমিট করে জ্বলছে অসংখ্য নক্ষত্ররা। রাত হওয়ায় বাড়ির ফাঁকা হয়ে এসেছে। সকলেই ইতিমধ্যে বিদায় নিয়েছে শিকদার বাড়ি থেকে। ক্লান্ত পায়ে বাড়িতে প্রবেশ মাত্রই রাশেদুল শিকদারকে গম্ভীর মুখে বসে থাকতে দেখতে পেলেন রৌদ্রিক।
ধীর পায়ে এগিয়ে এলো সেদিকে সে। রদ্রিকের জন্যই বসেছিলেন তিনি। রদ্রিকের দিকে তাকিয়ে তিনি গম্ভীর শান্ত গলায় জিজ্ঞেস করেন, আজকের দিনে তোমার এই দায়িত্বহীনতার একদমই মানায়নি রদ্রিক। তোমার উপর উপস্থিত থাকাটা প্রয়োজন ছিল, অথচ কোনো খোঁজই নেই তোমার। রদ্রিক রাশেদুল সিকদারের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, পরপর দুটো সার্জারি ছিল, তাই আসা সম্ভব হয়ে ওঠেনি। রাশেদুল সিকদার আর কিছু বলল না এই নিয়ে। রদ্রিক নিজের কাজ কিংবা অন্য কিছু সহজেই দায়িত্বহীনতার মতো কাজ করে না। তবুও ছেলেটা বরাবরই সংসার জীবন নিয়ে উদাসী। রদ্রিকের দিকে তাকিয়ে তিনি সরাসরি জানতে চাইলেন, তুমি কি এই বিয়ে টিকিয়ে রাখতে চাও নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাও? একটা ভুল হয়ে গেছে, এখন তুমি বলো কি চাও। রদ্রিক রাশেদুল সিকদারের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি কি চাই এটা জরুরি হলে বিয়ে করাতে না তোমরা। যাই হোক, আমাকে ভাবার সময় দাও। কিছু জিনিস থাকে, হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। বলেই উপরে চলে যায় রদ্রিক। রাশেদুল সিকদার ছেলের যাওয়ার পানে চেয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ালেন তিনি। রুমে প্রবেশ মাত্রই আটকে গেল রদ্রিক। সামনে থাকা দৃশ্যটা তার নিকট প্রথম। বিছানায় তূর্ণার বুকে মাথা দিয়ে গভীর নিদ্রায় মগ্ন রোদেলা। তার সঙ্গে তূর্ণাও নিদ্রায় মগ্ন। মেয়েটা সুন্দর করে তার রোদকে আগলে রেখেছে। রোদেলা মিশুক বাচ্চা হলেও এত সহজে কারোর বুকে ঘুমায় না। খুব বেশি যাকে পছন্দ করে তার নিকটই এভাবে ঘুমিয়ে পড়ে সে। রদ্রিক শব্দবিহীন আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। এই সময় এখানে জবা শিকদার থাকেন। সে যতক্ষণ আসে না ততক্ষণ জবা শিকদারের সঙ্গে থাকে রোদেলা। তবে আজকে এমন কিছু দেখবে বলে আশা করেনি সে। সার্জন হওয়ায় তাকে বেশিরভাগই ব্যস্ততায় কাটাতে হয়। যতটুকু হাতে সময় থাকে সেটা রোদেলাকে দেয়। মাঝে মাঝে এমন দেরি হয়ে যায় আসতে। রদ্রিক আবারও তাকিয়ে রইল তূর্ণা আর রোদেলার দিকে। মেয়েটার গায়ে এখনো ভারী শাড়ি জড়ানো। ঘুমানোর কারণে পা থেকে শাড়ি কিছুটা সরে গিয়ে ফর্সা পা দৃশ্যমান হয়ে উঠেছে। রদ্রিক সেখান থেকে দৃষ্টি সরিয়ে আনল। নিজের এমন জীবনের জন্য কোনটা সঠিক সিদ্ধান্ত সে বুঝে উঠতে পারছে না।